কোমর জল, বর্ষাকাল এলে নৌকা নিয়ে বেরোতে হয় রাস্তায় আমাদের। খারাপ রাস্তা। সোনারপুর দক্ষিণে উন্নয়নের পাঁচালিতে যা যা উন্নয়ন হয়নি আমি সেইগুলোই করব। এক কোমর জল, বর্ষাকাল এলে নৌকা নিয়ে বেরোতে হয় রাস্তায় আমাদের। খারাপ রাস্তা, পানীয় জলের সমস্যা, একটা ভালো হাসপাতাল পর্যন্ত নেই সোনারপুর দক্ষিণে। একটি সরকারি হাসপাতাল রয়েছে, তার পরিকাঠামো এত খারাপ, সাধারণ মানুষ সেখানে যান না। ভালো স্কুলগুলোকে সংরক্ষণ করা, আমাদের হরিনাবি স্কুল, আমাদের সুভাষিনী স্কুল, আমাদের অতুল কৃষ্ণ, আমাদের সোনারপুর বিদ্যাপীঠ, এই স্কুলগুলো অনেক পুরনো প্রাচীন স্কুল। সেই স্কুলগুলোকে কোনোরকমভাবে সংরক্ষণ করার জন্য ভালো উন্নত প্রযুক্তি নিয়ে আসা হয় না। এর বাইরেও কর্মসংস্থান, নারী স্বনির্ভরতা, এমএসএমই, এই অনেক বিষয় রয়েছে যেই বিষয়গুলো, এবং সোনারপুর বাজার আর বারুইপুর বাজারের মধ্যে আকাশ পাতাল তফাৎ, অথচ দুটোই তৃণমূল কংগ্রেসের সরকারের দ্বারাই পরিচালিত হয়। তো বিভিন্ন রকমের চেঞ্জেস আমি আনার কথা ভেবেছি এবং আমি এটি ইস্তাহারে সেটা প্রকাশও করেছি। দিদি, আপনি তো দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গেও ছিলেন, দিদির সঙ্গেও ছিলেন, তৎকালীন তো আপনার এই অভিযোগটা আছে, আজকের আপনি এই অভিযোগ করছেন কি দল ছেড়েছেন বলে? কোন অভিযোগ? আপনি বলছেন সোনারপুর বাজারে সেই অর্থে তৃণমূল কংগ্রেস কাজ করেনি, তৃণমূল বলছে আমরা উন্নয়নে জোয়ার বইছি। তৃণমূল কংগ্রেস সোনারপুরের মাটিতে ঠিক কী কাজটা করেছে এটা আমি দেখতে চাই। প্রথম কথা, কেন দেখতে চাই? তার কারণ আমি ওই মাটির মেয়ে। কী কাজ হয়েছে আর কী কাজ হয়নি সেটা এই মেয়েটা, ওই মাটির মেয়ে ভালো বলতে পারে। বাড়ির সামনে যখন এক কোমর জল জমে না, তখন কোনো বিধায়িকা এসে ওই এক কোমর জলে দাঁড়িয়ে থাকেন না, কোনো বিজেপির প্রার্থী এসে ওই এক কোমর জলে দাঁড়িয়ে থাকেন না। আমায় দাঁড়িয়ে থাকতে হয়, সোনারপুরের মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়। তাই সোনারপুরে কী কাজ হয়েছে সেটা যদি একটা খতিয়ান দেখাতে পারেন, এবং এই বিষয়ে পরে অনেক মন্তব্য, অনেক বক্তব্য আসবো, সেই বিষয়গুলোতেও আসবো ধীরে ধীরে। এই বিষয়ে আমি কি বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি আমার পক্ষ থেকে নারায়ণবাবু বলবেন। এসআইআর নিয়ে বাংলায় এখনো পর্যন্ত 42 লক্ষ মানুষের নাগরিক অধিকার হারাতে চলেছে। শুনুন, প্রথম উত্তর হলো কি জানেন তো, যারা এই বিএলআরও কাজটা করেছে এরা ম্যাক্সিমাম টিপ ছাপ দেওয়া টিপ ছাপ দেওয়া লোক, 8 পাস করা, এরা বিভিন্ন পকেট থেকে নিজের রেফারেন্সে ঢুকেছে। কেউ বা পয়সা দিয়ে হয়তো, কেউ বা দেখা গেল রেফারেন্সে ওই যে চিরকুট দিয়ে পাওয়া। ফলে তাদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা না থাকার জন্য যে ভুল হওয়া সেটা টেকনিক্যাল কারণে হয়েছে। আমি বলছি না কেউ ইচ্ছাকৃত করেছেন। দ্বিতীয় এই প্রশ্নের সমাধান এখন জুডিশিয়ালের হাতে। আপনি কি জানেন যে পশ্চিমবঙ্গে কোনো আদালতে কাজ হচ্ছে না? বিচারাধীন সিরিয়াস বিষয়গুলো আদালতে, আপনি কি জানেন যে 1 লক্ষ মানুষ প্রতি একজন বিচারক? সেই বিচারকরা মানুষের যে এতদিন ধরে কষ্ট, বছর পর বছর যারা ঘুরছে, সেই বিচার ব্যবস্থা পুরো স্তব্ধ হয়ে গেছে। কোনো বিচার হচ্ছে না জেলা আদালতগুলিতে, শুধুমাত্র এসআইআর নিয়ে পড়ে আছেন তারা। কারণ এসআইআরটা এখন সেন্সিটিভ ইস্যু হয়ে গেছে, বাকি মামলাগুলো ঝুলে পড়ে আছে। তাহলে এইটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, মাথায় রাখুন। এটা বিচারাধীন বিষয়, বিচারাধীন জজ সাহেবরা ঠিক করবেন। এটা কোনো মুখ্যমন্ত্রী ঠিক করতে পারে না, নারায়ণ দাস নয়, রাজন হালদার নয়, আপনিও নন। তো রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন যে যারা বিএলআর তারা, এটা সত্য, তারা জানে না, তারা ফর্মটাকে মিসগাইডেড করে দেয়। আর অধিকাংশ মানুষ পশ্চিমবঙ্গে এখনও খাতা কলমে অনেক দেখানো আছে, অধিকাংশ মানুষই ফর্মটা পড়তে পারে না। আর যেভাবে তৃণমূল বা বিভিন্ন দল থেকে যে সহযোগী যোদ্ধারা যেভাবে ছিল, তারা তো গাইড করার চেষ্টা করেছে, তারপরে এটা হলো কেন? একজন আইনজীবী, তিনি এই সাধারণ মানুষের জন্য, যারা ভোটার অধিকার থেকে যাদেরকে ছাড়িয়ে রেখেছে, তাদের জন্য কথা বলতেই তাকে গ্রেফতার করা, এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া তাদেরকে প্রচার করা হচ্ছে তারা জঙ্গি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নিজেই সিবিআই নাকি তাকে তুলে নিয়ে গেছে। যদি ওনার কাছে জঙ্গি ইনফরমেশন থাকেন তো উনি আগে অ্যারেস্ট করেননি কেন? হঠাৎ করে কি জঙ্গি হয়ে গেল নাকি? একজন আইনজীবী হিসাবে আইনজীবীর আমি প্রতি সহানুভূতি দেখাই। আমরা আইনজীবীরা কোন দল করি সেটা ইম্পর্টেন্ট নয়। মানুষের জন্য দাঁড়ান, আইনজীবী অপরাধ করলে সে আইনে উদ্ধ নয়। জজ সাহেবও অপরাধ যদি করেন সেটা আইনে উদ্ধ নয়, তার বিরুদ্ধে এফআইআর হতে পারে একটা প্রসিডিওর মেনে। মুখ্যমন্ত্রীও যদি এফআইআর করেন তার বিরুদ্ধে এফআইআর হতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হতে পারে। আইনের ঊর্ধ্বে দুজন আপনারা জানেন, মহামান্য রাষ্ট্রপতি এবং মহামান্য রাজ্যপাল, তাদের বিরুদ্ধে সরাসরি তারা পদে থাকাকালীন কোনো এফআইআর করা যায় না, ক্রিমিনাল কেস করা যায় না। বাকি পৃথিবীর সবার বিরুদ্ধে, ভারতবর্ষের সবার বিরুদ্ধে এফআইআর করা যায়। তো আমার কথা হলো, যে আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে সে নিজে আইন হাতে তুলেছে, সে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে অসাংবিধানিক আচরণ করেছে, সেটা অনভিপ্রেত ছিল, সেটা উচিত হয়নি। তাই জুডিশিয়াল সে হস্তক্ষেপ করেছে। আইনের পথেই চলবে, এ বিষয়ে কিছু বলার নেই।
ও যেটা অন্যায় যদি করে থাকে আইনে প্রমাণিত হবে, অন্যায় না করলে জুডিশিয়াল অফিসারই ওকে রিলিফ দেবেন, এটা বড় কিছু নয়। তবে অনেকে প্রচারে আসার জন্য এখন তো দেখি মিডিয়ার নেগেটিভটাকেই বড় করে ধরে। আমাদের মতো সজ্জন মানুষ যারা হাতে হাত নিয়ে লড়াই করছি দুর্নীতির বিরুদ্ধে, মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি, দেখুন না কত বৃদ্ধ মানুষ তার ভাতা পায়নি, কত বাড়ি কলকাতা শহরে দাঁড়িয়ে তারা এখনও পর্যন্ত তাঁবুর বাড়িতে থাকে, ধর্মের বাড়িতে থাকে, এগুলো গেল কোথায়? বিগত 15 বছরে মমতা সরকারের 15 বছরে সোনারপুর উত্তরে 10 থেকে 15,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে কেন্দ্রীয় এবং রাজ্যে, সে টাকা কোথায় গেল? জনগণ জানতে চায়। এখনও বিস্তৃত এলাকা, আমি গেছিলাম সেই আপনার নাজিরাবাদে, যেখানে 21 জন থেকে 25 জন মারা গেল, সেখানে গিয়ে দেখেছি 15 কিলোমিটার রাস্তায় একটা পিচ পড়েনি, ড্রেন নেই, ডুবে থাকে 1 হাঁটু উপরে জল। রাজনাই বলছিল যে আমি হাঁটুর জলে দাঁড়িয়ে থাকবো। কেন দাঁড়িয়ে থাকবো? আমরা জয়ী হলে এই জল নিকাশি ব্যবস্থা দ্রুত করব, খাওয়ার জল দেবো। বিস্তীর্ণ এলাকায় 80 বছর ধরে, ভারত স্বাধীন হয়েছে প্রায় 80 বছর ধরে, পানীয় জল কেন নেই ভাই? এত 1000 কোটি টাকা পাওয়ার পরে জলটা কোথায় গেল? কেন করা গেল না? অথচ কলকাতা কর্পোরেশন করতে পারছে। আমরা জয়ী হলে সেটা করব। আমাদের নেতৃত্ব রাজন্য হালদার, আমরা যৌথভাবে আমাদের সঙ্গে যারা আছি আমরা বসে আগামী দিনে নতুন দল করে যুব শক্তিকে জাগ্রত করব এবং অন্যায়ের বিরুদ্ধে অপ্রতিরোধ যত আছে সেগুলোর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব।